এই ছেলের ঘাড় দ্বারা স্বভাব আর গেল না। কেউ গিয়ে ডেকে আনতো, আমার ঘুম পাচ্ছে। মৌমিতার কথাটা বলতে যে দেরি, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো রাইমা। আগ বাড়িয়ে বলল, আপু, আমি ডেকে আনছি। তুবা কট মটিয়ে তাকালো রাইমার দিকে। ইচ্ছে তো করছে চুলগুলো সব টেনে ছিঁড়ে মাথার টাকলা বানিয়ে দিতে। উচ্ছ্বাসিত মনে রাইমা যেই না এক কদম বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরল রিয়া। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আরে তোমার অত কষ্ট করা লাগবে না, তুবা আছে তো। এই তুবা, যা ভাইকে ডেকে নিয়ে আয়। রাইমা বাত সাধল, ইতস্তত করে বলল, সমস্যা নেই রিয়া, আমি ডেকে নিয়ে আসি। এ পর্যায়ে মৌমিতা টেনে রাইমাকে নিজের পাশে বসিয়ে দিল। এক হাতে রাইমার হাত পেঁচিয়ে ধরে বলল, তোর কোথাও যা লাগবে না, কাজ কর আমার সাথে। চারদিক থেকে বাধা পেয়ে অসহায় রাইমা কৌশিকের কাছে যাওয়ার সুযোগ আর পেল না। মন খারাপ করে মৌমিতার সাথে কেক সাজাতে লাগলো। অবশেষে ছোট্ট করে দম নিয়ে দুবা এগিয়ে গেল ছাদের উল্টো দিকে। এ পাশটাই বেশ অন্ধকার, তবে চাঁদের মৃদু আলোয় সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। তুবা নিঃসংকোচে পা বাড়ালো সামনে। কৌশিক তখন ফোনে কারো সাথে কথা বলছিল। আচমকা কাছের চুরে রিনিঝিনি শব্দে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো তুবার সুন্দর মুখখানা। এই নিকশ কালো আধারেও চাঁদের মতো জ্বলছে যেন মুখটা। কালো চুড়িদারে বেশ মানিয়েছে মেয়েটাকে। কৌশিক একবার নিজের দিকে তাকালো। ওর পরনে কালো ট্রাউজার আর কালো টি শার্ট। দুজনের পোশাক একই রঙের দেখে ঠোঁট কামড়ে হাসলো কৌশিক। সামান্য ঝুঁকে দুবার মুখোমুখি হয়ে বলল, ব্যবসা কি জান, আজকাল রং মিলিয়ে পোশাক পরা হচ্ছে, ম্যাচিং ম্যাচিং। তুবা লাজুক হাসলো। প্রসঙ্গ পাল্টে বলল, ফোনে কথা শেষ হলে চলুন, সবাই অপেক্ষা করছে। যাবো তো বটে, তবে তার এক একটা পার্সোনাল কাজ আছে। বলেই তুবার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিল। ছাদের এদিকটায় বড় একটা পানির ট্যাঙ্ক আছে। কৌশিক তুবার কোমর চেপে ধরে উঁচু করে পানির ট্যাঙ্কের পেছনে চলে গেল। তুবার লজ্জায় মাথা নিচু করে রেখেছে। গতকাল রাতের পর থেকে কৌশিকের সাথে নজর মেলাতে লজ্জা পাচ্ছে মেয়েটা। বারে বারে সেই সংবেদনশীল মুহূর্তের কথা মনে পড়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে মন। এখনো লজ্জা লজ্জা ভঙ্গিতে মাথা নিচু করে রেখেছে। কৌশিক সেভাবেই পকেট থেকে একটা সাদা পাথরের আংটি বের করে দুবার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অন্ধকারে ভালো করে বোঝা না গেলেও চাঁদের মৃদু আলোতে চকচকে পাথরটা দেখতে পেল দুবা। ঠিক সেই মুহূর্তে শোনা গেল কৌশিকের নিভু নিভু কণ্ঠস্বর, ফার্স্ট নাইটে বউকে কিছু গিফট দিতে হয়। গতকাল আদর ছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই আজ দিয়ে নিজের দায়িত্ব পালন করলাম। এই পাগল প্রেমিক কৌশিকের জীবনে তোকে স্বাগতম। এক একটা শব্দ যেন বুকের ভেতর থেকে নিংড়ে বের করলো কৌশিক। অত্যাধিক খুশিতে দুবার চোখ জোড়া ছলছল করে উঠল। হঠাৎ কৌশিক খেয়াল করলো দুবার হাতে কালো রঙের কাচের চুড়ি। ব্যাপারটা চোখে পড়তেই মৃদু হেসে বলল, চুরিগুলো তুই নিয়েছিলে? তুবা সঙ্গে সঙ্গে নিজের হাতের দিকে তাকালো। গতকাল কৌশিক ছাদের দরজার সামনে ফোন ভেঙে হাতের একটা প্যাকেটও ফেলে রেখে গেছিল। তুবা সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। আজ প্যাকেটটা খুলে তুবা তো রীতিমতো অবাক। 12 রঙের 12 মুঠো কাচের চুড়ি ছিল সেখানে। তুবা খুব ভালো করেই জানে এগুলো কৌশিক ওর জন্যই কিনেছে, তাই তো নিজের জামার সাথে ম্যাচিং করে কালো চুড়িগুলো পরেছে। এক হাতে চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে তুবা জবাব দিল, আমার জিনিস আমিই তো নেব, কেন ভালো লাগছে না? আমার চোখেতে বরাবর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী চান, তোকে ভালো না লাগলে কাকে ভালো লাগবে? তুবা হাসলো। মুখ নিংড়ে বেরিয়ে এলো প্রশান্তির হাসি। তবে হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝেই কৌশিক সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, তোর গিফট তো পেয়ে গেলে, তাহলে আমার গিফট কোথায়? ডেজার্ট বানিয়েছি আপনার জন্য, আপাতত ওটাই গিফট। আমি অন্য গিফটের কথা বলছি। বলে আবছা অন্ধকারে দুবার ঠোঁটের দিকে চাইলো কৌশিক। ইশারা বুঝতে পেরে শুকনো ঢোক গিলল দুবা। ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকিয়ে বলল, প্লিজ এখন না, সবাই ছাদেই আছে। কৌশিক ছাড়ল না, বরং দুবা চিকন কোমর আরো একটু নিজের সাথে এঁটে ধরে বলল, কোনো বাহানা শুনবো না। আই ওয়ান্ট আ কিস ফ্রম ইউ রাইট নাও। আধারিয়া রাতে ক্ষীণ চাঁদের আলো লেপ্টে যাচ্ছে সারা অঙ্গে। আকাশ জুড়ে অল্প স্বল্প মেঘ ঘুরে বেড়াতে ব্যস্ত। ঠান্ডা বাতাসে শীতল স্পর্শ কাটা দিয়ে উঠছে শরীর। তবুও যেন ঠান্ডা অনুভব করছে না তুবা, বরং কৌশিকের বাহুডোরে বাধা পড়ে কেমন যেন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতর টিপটিপ আওয়াজ করছে। গত রাতে সেই ঘনিষ্ঠ মুহূর্ত চরমভাবে অনুভব হচ্ছে। দুজন এতটা কাছাকাছি আসায় কৌশিকের শরীরের পারফিউমের গন্ধ তুবার নাসিকা পথ হয়ে সোজা মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। তুবা চোখ দুটো বন্ধ করে মন ভরে শ্বাস নিল।
নিঃশ্বাসের সাথে টেনে নিল কৌশিকের শরীরে পুরুষালী ঘ্রাণ। এই ঘ্রাণটা মাতাল করে দেয় তুবাকে, মুখের খেয়ে হারিয়ে ফেলে। শরীর অসাড় হয়ে আসে, কান দিয়ে গরম ধোঁয়া বের হয়, ঠিক যেমন এখন অনুভব হচ্ছে। তুবা নড়ে চড়ে হাঁসফাঁস করে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না। কেন জানবি না? তুবা জবাব দিল না, এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। কৌশিকের শক্ত বন্ধন থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা সফল হলো না। সঙ্গে সঙ্গে ভেসে এলো কৌশিকের কড়া গলার আওয়াজ। চোরের মতো নজর লুকাচ্ছিস কেন? আমার চোখের দিকে তাকা। কণ্ঠে ছিল স্পষ্ট কর্তৃত্ব। তুবার শান্ত হয়ে গেল, না চাইতেও নরম চাহনি নিক্ষেপ করলো কৌশিকের চোখে। তাকাতেই ওই পাগল করা চাহনি দেখে আরো একবার ঘোর লেগে গেল তুবার। কৌশিক আলতো হাসলো, নিচে কণ্ঠে ফিসফিসি করে বলল, আমার চাওয়া পূরণ না করলে এখান থেকে এক পাও নড়তে দেবো না। সারা রাতে এখানে দাঁড় করিয়ে রাখবো। এবার বল, তুই কি করবি? তুবা পড়ে গেল মহাবিপাকে। বুকের ভেতর দিকটা শব্দে ধুকপুক করছে, মনে হচ্ছে এক্ষুনি কেউ চলে আসবে। ওদের এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিলে বিশ্রী কাণ্ড ঘটে যাবে। মনে হাজারো ভয় সংশয় নিয়ে নিজেকে ধাতস্থ করলো তুবা। কৌশিকের চাওয়া পূরণ না করলে ওকে সত্যি এখান থেকে যেতে দিবে না, সেটা তুবা খুব ভালো করেই জানে। তাই সময় নষ্ট না করে এক হাত কৌশিকের ঘাড়ে রাখলো, অপর হাতে জায়গা হলো কৌশিকের বুকে। তুবা সতর্ক নজরে ডানে বামে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের নরম ওষ্ঠে ছোঁয়া দিল কৌশিকের পুরুষালী ওষ্ঠে। তবে এত নরম ছোঁয়ায় কৌশিকের ঠিক পোষালো না। সে মুহূর্তেই তুবার ঘাড়ের কাছে চুল চেপে ধরে ওষ্ঠে ছোঁয়ার গাঢ়ত্ব বাড়ালো। প্রায় মিনিট 10 ছাড়িয়ে গেছে তুবার যাওয়ার, এখনো দুজনের কোনো হদিস নেই। এতক্ষণ ধরে কি করছে দুজন? অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো রাইমা। ওকে দাঁড়াতে দেখে মৌমিতা ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লি কেন? তুবা সে কখন গেছে কৌশিক ভাইকে ডাকতে, এখনো আসছে না কেন? ব্যস্ত আছে হয়তো। এই রাত বিরাতে ছাদে কিসের এত ব্যস্ততা? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। কথাটা বলে ট্যাঙ্কের দিকে হাঁটা দিল রাইমা। মৌমিতা চমকে ফোন থেকে নজর সরালো, নিচু স্বরে আহাজারি করে উঠল, ওরে রিয়া, নীরব, ওকে আটকা। অসভ্যটা না জানি কি করছে, রাইমা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। রিয়া নীরব দুজনেই হকচকিয়ে গেল। রিয়া সঙ্গে সঙ্গে ছুটল রাইমার পেছন। এক গাঢ় চুম্বনে মতো হয়েছে কৌশিক, কোনো এক নেশার ঘোরে পাগল হয়ে উঠেছে যেন। তুবা ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করছে, ভয়ে আতঙ্কে মুখ শুকিয়ে গেছে মেয়েটার। কেউ দেখে ফেললে তখন কি হবে? এই কি হবে ভাবতে গিয়ে মাথা ফেটে যাচ্ছে। মিনিট খানেক পর ছাড়লো কৌশিক, তবে নিজের বাহুডোর থেকে দূরে সরালো না। তুবা বুকে হাত রেখে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে মনে হচ্ছে। কৌশিক এক আঙ্গুলে ঠোঁট মুছতে মুছতে বলল, নরম ছোঁয়া ঠিক বসাচ্ছিল না জান। এবার মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। কি হচ্ছে এখানে? হুট করে বাক্যটা হাওয়ায় ভেসে এলো। সেই সাথে আচমকা নিজেদের দিকে লাইটের আলো পড়তে দেখে চমকে উঠল তুবা। 5-6 হাত দূরে রাইমাকে দেখে তুবা এবার পুরোপুরি হকচকিয়ে গেল। মনে মনে ভীত হলো, কিছু দেখে ফেলেনি তো। তবে কৌশিকের মুখে ভয় ডর কিচ্ছু নেই, আর না চেহারায় প্রকাশ পেল কোনো ভাবান্তর। তবে বিরক্ত হলো খুব। ঠিক সেই মুহূর্তে দৌড়ে এসে রাইমার পাশে দাঁড়ালো রিয়া। কৌশিক তখনও তুবাকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ওদের দুজনকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে অপ্রস্তুত হয়ে পড়ল রিয়া। কৌশিক তখন বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা? রাইমা চোখ দুটো বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। সে অবাক সুরে বলল, আপনারা দুজন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তোমার চোখে কিছু একটা পড়েছিল, সেটাই দেখছিলাম। অকপটে জবাব দিল কৌশিক। এমন চরম মিথ্যে বলতে একটু বেঁধে গেল না, বরং ঝরঝরে ফকফকে নির্ভেজাল সুরে উগরে দিল। না চাইতেও রাইমা মেনে নিল কথাটা, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে বলল, দেখছেন চোখ, তাহলে ওর কোমরে আপনার হাত কেন? এটা আমার নিজস্ব স্টাইল। তোমার কোনো সমস্যা? রাইমা ওপর নিচ মাথা নাড়ল, আবার ডানে বামে মাথা নাড়ল, এরপর হুট করেই বলল, 1 মিনিট, আপনার হাতে তো লাইট নেই। এই অবস্থায় লাইট ছাড়া চোখ কিভাবে দেখছেন? তোমার শরীরের কোনো কিছু দেখতে আমার আলোর প্রয়োজন নেই। আল্লাহর দেয়া এই চোখ দুটোই যথেষ্ট। ইহেয়ালি সুরে জবাব দিয়ে তুবাকে ছেড়ে দিল কৌশিক। এরপর আলতো করে তুবার হাত ধরে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে এগিয়ে গেল মৌমিতার দিকে। ভাবটা এমন যেন একটু আগে এখানে কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। এই পুরোটা সময় তুবা ছিল নীরব দর্শক। অবশেষে অপেক্ষার অবসান ঘটল।
মৌমিতা নিজের হাতে বানানো কেকটা দুই ভাই বোন মিলে কাটলো। চারদিক থেকে ভাই বোনেদের হাততালিতে মুখরিত হয়ে উঠল ছাদের আঙিনা। মৌমিতা হাসি মুখে কৌশিককে এক টুকরো কেক খাওয়ালো। কৌশিকও মৌমিতার সামনে কেকের টুকরো ধরে ভালোবাসার রিটার্ন দিল। এরপর আরেক টুকরো কেক তুলে নিজের পাশে দাঁড়ানো তুবার সামনে ধরল। তুবা অল্প একটু খেয়েছে মাত্র, বাকিটা কৌশিক নিজের মুখে পুরে নিল। এই পুরো ঘটনা ছোট ছোট চোখে পর্যবেক্ষণ করলো রাইমা, এবং সবটা দেখে অবাকও হলো বেশ। এক রাইমাবাদে কৌশিক সবাইকে কেক খাইয়েছে, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাকিদের খাওয়ানো কেকের সম্পূর্ণ অংশ যার যারটা তাকেই দিয়ে দিয়েছে কৌশিক। অথচ তুবা কেকটা এক কামড় নেওয়ার পর বাকিটা কৌশিক নিজে খেয়ে নিল। কিন্তু কেন? তুবারই এটো করা কেক কেন খেলো কৌশিক? ভাবনায় মাথা ধরে এলো রাইমার। বুকের ভেতর চিনচিনে ব্যথা শুরু হলো। মনটা অশুভ স্বরে ডেকে উঠল। রাইমার কাছে বিষয়টা মোটেই স্বাভাবিক লাগছে না। মনে মনে ঠিক করলো ঢাকায় ফিরে কলেজে গিয়ে ধরবে তুবাকে। এই রহস্য উদ্ঘাটন সে করেই ছাড়বে। এদিকে কেক কাটা শেষে কৌশিক পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে মৌমিতার হাতে ধরিয়ে দিল। বড় ভাইয়ের মতো মৌমিতার মাথায় হাত রেখে আদরের সহিত বলল, হ্যাপি বার্থডে আমার যমজ। মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার লেজ ধরে ঘুরে বেড়ানো ছোট বোন, এটা তোর জন্মদিনের গিফট। মৌমিতা কটমট করে তাকালো, কিন্তু কিছু বলল না। বক্স খুলে দেখলো রোলেক্স ব্র্যান্ডের একটা সুন্দর হাত ঘড়ি। কিছুদিন আগে মৌমিতা একটা অনলাইন পেজের কমেন্টে এই ঘড়িটার দাম জিজ্ঞেস করেছিল। কৌশিক সেটা খেয়াল করেছে দেখে মৌমিতা প্রশস্ত হাসলো। খুশি খুশি মনে জড়িয়ে ধরল কৌশিককে, মাথা উঁচিয়ে বলল, থ্যাংক ইউ ভাই, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আর আমার গিফট কোথায়? হুট করে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে কপাল চাপড়ালো মৌমিতা। সঙ্গে সঙ্গে কৌশিককে ছেড়ে পাশে রাখা একটা ছোট্ট ব্যাগ কৌশিকের দিকে এগিয়ে দিল। হাত বাড়িয়ে সেটা নিয়ে খুলে দেখলো কৌশিক নতুন একটা আইফোন। হঠাৎ এত দামি আইফোন দেখে সন্দিহান দৃষ্টিতে মৌমিতার দিকে তাকালো কৌশিক। মৌমিতা বেশ ভাব নিয়ে বলল, কত শখ করে কিনেছিলি ফোনটা, অথচ রাগ দেখে এক নিমেষে ভেঙে ফেললি। এখন পুরনো ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাই ভাবলাম তোর পছন্দের ফোনটা আমার তরফ থেকে গিফট করি। বইন হই তোর, এইটুকু তো করতেই পারি। সেটা বুঝলাম, কিন্তু তুই আইফোন কেনার টাকা কোথায় পেলে? এই পর্যায়ে ফুলিয়ে রাখা বুকটা চুপসে গেল মৌমিতার। মাথা চুলকে চোরের মতো এদিক সেদিক তাকালো। মেকি হেসে বলল, এ মানে আসলে ভাই, পেমেন্ট তোর অ্যাকাউন্ট থেকে করেছি। এই পর্যায়ে ফুঁসে উঠল কৌশিক। মৌয়ের বাচ্চা, দিলে তো আমার পকেটে 12টা বাজিয়ে। লাস্ট দুটো ক্লায়েন্টের থেকে এখনো পেমেন্ট পাইনি আমি। অ্যাকাউন্টে যা ছিল ওটাই আমার বর্তমান সম্বল। এখন এই খালি পকেট নিয়ে চলবো কিভাবে আমি? আরে রাগ তো তোর ধমকাধমকি। পেমেন্ট পাসনি পেয়ে যাবি, এটা তো চিল্লানোর কি আছে? এত নামি দামি ফ্রিল্যান্সার হয়ে যদি এমন কিপটামো করিস তাহলে কি হয়? এমন কিপটামি করলে কিন্তু বউ দেখবে না বলে দিলাম। আর আমি বলে বড় উপকার করলে। দাঁতে দাঁত চেপে জবাব দিল কৌশিক। মৌমিতা গায়ে মাখলো না সেই কথা, বরং সবাইকে উপেক্ষা করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। সবাইকে তাড়া দিয়ে বলল, ঠান্ডা ঠান্ডা পায়েস ডেজার্ট গরম হয়ে যাচ্ছে, জলদি আয় সবাই। মৌমিতা তাড়া শুনে সবাই একে একে বসে পড়ল। রাইমা আগ বাড়িয়ে বাটিতে পায়েস তুলে কৌশিকের দিকে এগিয়ে দিল। সামান্য লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আজ আমি নিজের হাতে পায়েস রান্না করেছি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। বলে আশা ভরা চোখে তাকালো কৌশিকের মুখের দিকে। গতকাল কৌশিক নিজে মুখে কফি খেতে যাওয়ার কারণে রাইমার আশা ভরসা 1000 গুণ বেড়ে গেছে। সে তো মনে মনে ভেবেই নিয়েছে যে কৌশিক ওকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। রাইমার চোখ ভর্তি এত এত আশা দেখে ছলছল করে উঠল তুবার চোখ। যে কোনো মুহূর্তে টুপ করে পানি গড়িয়ে পড়বে মনে হয়। তুবা ব্যথাতুর চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। কৌশিকে চোখের ইশারায় তুবাকে আশ্বস্ত করলো। এরপর রাইমার আশা ভরসায় 2 বালতি পানি ঢেলে দিয়ে পায়েসের বাটি উপেক্ষা করে তুবার বানানো ডেজার্টের বাটিটা হাতে তুলে নিল। কৌশিকের এহেন কাণ্ডে চমকে গেল রাইমা। অবাক সুরে বলল, এ কি, আপনি পায়েস খাবেন না? না। কৌশিকের ছোট্ট জবাব। বিপরীতে রাইমা পাল্টা প্রশ্ন করল, কিন্তু কেন? আপনি তো পায়েস পছন্দ করেন। করি, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। এখন আমি কাস্টার্ড খাবো। বলতে বলতে 1 চামচ কাস্টার্ড মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নিল কৌশিক। মুখ থেকে বের হলো সুস্বাদু আওয়াজ, ইয়াম্মি। এত টেস্টি ডেজার্ট কে বানালো? রাতের হাতে চুমু খেতে ইচ্ছে করছে। জেনেও ইচ্ছে করে কথাটা বলল কৌশিক। বিপরীতে সবাই মুখ টিপে হাসছে। মৌমিতা টিপ্পনি কেটে বলল,
ডেজার্ট তুবা বানিয়েছে এই প্রথম, বিশেষ কারোর জন্য। তবে তুই চাইলে কিন্তু ওর হাতে চুমু খেতেই পারিস ভাই, আমরা মাইন্ড করব না। রিয়া নীরব মৌমিতার সুরে সুর মিলিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, মাইন্ড করব না। হ্যাঁ হ্যাঁ, মাইন্ড করবো না। কৌশিক খেতে খেতে জবাব দিল। তাই নাকি? হাতটা এগিয়ে দে তো তুবা, একটা চুমু খাই। ভাই বোনদের ঠাট্টা মস্করায় লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে নিল তোবা। কান দুটো দিয়ে আবারও ধোয়া বের হচ্ছে। লোকটা ইচ্ছে করে ওকে জ্বালাতন করছে। তবে ভাই বোনদের এই হাসি মজা কিছুতেই সহ্য হলো না রাইমার। এক হাতে ওনার কোনা মোচড়াতে শুরু করলো। চোখে মুখে রাগের ছড়াছড়ি। সহ্য সীমার বাইরে গিয়ে রাইমা সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। আমরা ঢাকায় ফিরছি কবে? আগামীকাল রওনা হব আমরা, বাবা তো তাই বললো। পায়েসের চামচ মুখে দিতে দিতে জবাব দিল রিয়া। রাইমা আর কিছু বলল না, একদম পাথরের মতো চুপ হয়ে রইল। ভাই বোনদের আড্ডা চলল রাত 11টা পর্যন্ত। আড্ডা খাওয়ার এক ফাঁকে কৌশিক একবার তাকালো রাইমার দেওয়া পায়েসের বাটির দিকে। এক চামচ চেখে দেখতে মন চাইল যে এটাও কফির মতো অখাদ্য বানিয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই তোবার কথা মনে করে ইচ্ছেটাকে দমিয়ে নিল কৌশিক। থাক, কি দরকার, এটা খেলে মেয়েটা আবারও কান্নাকাটি শুরু করবে। আর ওই মেয়েটাকে কাঁদতে দেখলে কৌশিক একদম শান্তি পায় না, বুকটা ভীষণ জ্বলে। পুরো বাড়ি জুড়ে থমথমে পরিবেশ বিরাজমান। পুরো দোতলা বাড়িটা ভূতের বাড়িতে রূপ নিয়েছে। কারো মুখে কোনো কথা নেই, কেমন একটা গা ছমছমে পরিবেশ। উঠোনে বসেছে বাড়ির কর্তাদের আলোচনা সভা। সেই সভায় যোগদান করেছে মৌমিতার বিয়ের ঘটক মহাশয়। সেদিন যে পাত্রপক্ষ মৌমিতাকে দেখতে এসেছিল তাদের মেয়ে ভীষণ পছন্দ হয়েছে। সেদিন থেকেই ঘটককে চাপ দিচ্ছে বিয়ের কথা আগানোর জন্য। জামাল সাহেবও আগ্রহ দেখাচ্ছেন। হাটে গিয়ে একবার ছেলের সঙ্গে দেখা হয়েছিল জামাল সাহেবের। দেখতে বেশ সুদর্শন, নম্র ভদ্রও লাগলো। পেশায় একজন ইঞ্জিনিয়ার, কোনো দিকে কমতি নেই। তাছাড়া মৌমিতার বয়স বাড়ছে, আর অল্প কিছুদিন পর লেখাপড়াও শেষ হয়ে যাবে। এই লেখাপড়া দোহাই দিয়েই তো জামাল সাহেবকে আটকে দিত সবসময়। এবার মেয়েটার বিয়ে দেওয়া আবশ্যক। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাঝে জামাল সাহেব গলা উঁচিয়ে হাঁক ছাড়লেন। মমিতা, আম্মু একটু নিচে আসো তো। দোতলার বারান্দায় দাঁড়িয়ে বাবার হাঁক ডাক শুনল মৌমিতা, কিন্তু সিঁড়ি মারিয়ে নিচে নামার আর শক্তি পেল না। পা দুটো অসাড় হয়ে আসছে। দুশ্চিন্তায় মাথা ধরে গেছে। যদি সবকিছু ঘেটে যায়। মৌমিতার আকাশ কুসুম কল্পনার মাঝে ওর কাঁধে হাত রাখলো তুবা। নিচু স্বরে বলল। চাচু ডাকছে আপু। মৌমিতা কোনো জবাব দিল না, মাথা নিচু করে হাঁটা দিল সিঁড়ির দিকে। পেছনে পেছনে তুবাও গেল সাথে। নিচে আসতেই মেয়েকে নিজের কাছে বসালেন জামাল সাহেব। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে সুরে বললেন। আমরা তোমার বিয়ে নিয়ে কথা বলছি আম্মু। এখানে বিয়ে করতে তোমার কি কোনো অসুবিধা আছে? মৌমিতা ছলো ছলো চোখে তাকালো নিজের বাবার দিকে। ধরা গলায় বলল। আমার মাস্টার্স এখনো শেষ হয়নি বাবা, তুমি তো কথা দিয়েছিলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ের জন্য চাপ দেবে না। এখনই তো বিয়ে হচ্ছে না আম্মু, কথাবার্তা বলে রাখছি। বিয়ে না হয় তোমার পরীক্ষার পরেই হবে। গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে কোত্থেকে যেন ভূতের মতো আগমন ঘটল কৌশিকের। হুড়মুড়িয়ে এসে জলচৌকিতে ধপ করে বসে গমগমে সুরে বলল। কোনো বিয়ে হবে না, সবকিছু ক্যান্সেল। আচমকা কৌশিকের আহেন কথায় ছোটখাটো বোমা ফাটলো যেন। জামাল সাহেব রেগে গেলেন। আবার কি করতে চাচ্ছ তুমি? শুভ কাজে বাগড়া দিচ্ছ কেন? কারণ আছে বলেই দিচ্ছি। মৌয়ের জন্য আমি একটা ছেলে পছন্দ করেছি। ছেলে একজন ডক্টর, ফ্যামিলিও ভালো। আমি চাই তোমরা তার সাথে একবার দেখা করো। মুহূর্তে পরিবেশ থমথমে হয়ে উঠল। তাওহিদ সাহেব আর লুৎফর সাহেব একে অপরের মুখ চাওয়াচাড়ি করলেন। জামাল সাহেবের মুখটাও বেজায় থমথমে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন। এখানে সিরিয়াস বিষয়ে কথা হচ্ছে কৌশিক। আমিও সিরিয়াস হয়েই বলছি বাবা। চেনা নেই জানা নেই এক দেখায় কোনো ছেলের হাতে আমার বোনকে তুলে দেবো না। কি গ্যারান্টি আছে ভবিষ্যতে ছেলের কোনো ফল্ট বের হবে না? এদিকে আমি ডক্টর রাতুলকে 4 বছর ধরে চিনি, তার ফ্যামিলিকেও চিনি। মৌয়ের জন্য রাতুল একদম পারফেক্ট। ক্যারিয়ারে দিক বিবেচনা করলে রাতুলই সেরা। সরাসরি রিজেক্ট করার আগে একবার ওর সাথে দেখা তো করো বাবা। দেখা করার পরেও যদি তোমার ঠিক না লাগে তাহলে আমি কিচ্ছু বলবো না। ছেলে লম্বা যুক্তির কাছে দমে গেলেন জামাল সাহেব। চিন্তিত ভঙ্গিতে মাথা নিচু করে নিলেন। সামনেই ঘটক বসে আছে, তাকে দিয়ে এত খাটিয়ে হুট করে মানা করে দিলে কেমন দেখায়। জামাল সাহেবের মুখ দেখে ঘটক হয়তো কিছুটা আন্দাজ করে নিল। এরপর তাওহিদ সাহেবের পেছনে দাঁড়ানো তুবার দিকে তাকিয়ে বলল। বুঝতে পেরেছি জামাল ভাই, কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বড় মেয়ের বিয়ে না হয় না হলো, কিন্তু মেয়ে তো আপনাদের আরও আছে। আপনাদের এই মেয়ের জন্য ছেলে দেখবো জামাল ভাই,
আপনার মেয়েগুলো বাড়ি মিষ্টি। কথাগুলো বলতে বলতে তুবার দিকে আঙ্গুল তাক করলো ঘটক। কৌশিকের শান্ত মস্তিষ্কে একবার ধপ করে আগুন জ্বলে উঠল। সেকেন্ডের ব্যবধানে সুদর্শন মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো। ঘাড় ঘুরিয়ে আগুন চোখে তাকালো তুবার দিকে। সেই আগুন দৃষ্টিতে নজর মিলিয়ে শুকনো ঢোক গিলল তুবা। ও ঠিক বুঝতে পারলো না এখানে ওর দোষটা কি। এমন চোখ দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবার মতো লুক দেওয়ার কি আছে? একটু নিচেই তো এসছে, এতে আহামরি কোনো দোষ হয়েছে নাকি? এরই মাঝে কৌশিক শান্ত কণ্ঠে বলল, তুবা ঘরে যা। কথাটা শান্তভাবে বললেও তুবার শরীরে কাঁটা দিয়ে উঠল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তুবা, ছুটে চলে গেল নিজের ঘরে। কৌশিক এবার আয়েশ করে বসলো জলচৌকিতে। ঘটকের দিকে তাকিয়ে মেকি হেসে বলল, আমার বাড়ির মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না চাচা, আপনি এখন আসতে পারেন। মানে মেয়েটা অনেক সুন্দরী আছে, ওর জন্য ভালো ছেলে দেখবো। ঘটকের শেষের কথায় হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল কৌশিকের। তবে বাপ চাচাদের সামনে রাগারাগি করাটা ভালো দেখাবে না, তাই অগত্যাই কোনো মতে রাগটা গিলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, ওর বিয়ে দেব না। কিন্তু কেন বাবা? খুঁটি চেনেন? খুঁটি, ঘরের খুঁটি বানিয়ে সারা জীবন আমাদের কাছে রেখে দেব, যাতে ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ির ছাদ মাথার উপর থেকে ভেঙে না পড়ে। উত্তর পেয়েছেন? এবার আপনি নিজের রাস্তা মাপুন। জামাল সাহেব ছেলেকে ধমকে কিছু বলতে যাবেন, তার আগেই তাওহিদ সাহেব কৌশিকের সাথে তালে তাল মিলিয়ে বললেন, কৌশিক ঠিকই বলেছে, আমার মেয়েকে এত আগেই বিয়ে দেব না। একটাই মেয়ে আমার, ওকে বিয়ে দিয়ে কোল খালি করে আমি কি নিয়ে বাঁচবো? অন্তত মাস্টার শেষ করুক, তারপর বিয়ের চিন্তা। চারিদিক থেকে অপমানিত হয়ে থমথমে মুখে উঠে দাঁড়ালো ঘটক। কোনো দিক থেকে সুবিধা করতে না পেরে কালো ছাতাটা বগলের তলে ফেলে হাঁটা দিল বাড়ির বাইরে। পুরো পরিবার সমেত আজ ঢাকায় ফেরার কথা থাকলেও ঘটকের আগমনে ফিরে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলেন জামাল সাহেব। যদিও লাভে লাভ কিছুই হলো না, ওপর দিয়ে আজকেও থেকে যেতে হলো তাদের গ্রামেই। তবে আগামীকাল সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়বেন ঢাকার উদ্দেশ্যে, তাই সবাই যার যার মতো গোছগাছ শুরু করে দিয়েছে। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। দোতলা বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ, বোঝাই যাচ্ছে সবাই গভীর ঘুমে তলিয়ে আছে। তুবাও তখন গভীর ঘুমে বিভোর। ঠিক এমন সময় আচমকা তুবার ফোনটা বিপ বিপ করে বেজে উঠল। ঘুমের মধ্যেই ফোন হাতে রিসিভ করে কানে চেপে ধরল তুবা। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। দরজা খোল। আচমকা পরিচিত কণ্ঠ কানে বাজতে ঘুমটা ছুটে গেল তুবার। নিমিষেই উঠে বসে হুড়মুড়িয়ে ছুটে গেল দরজার কাছে। একটানে দরজা খুলতেই চোখের সামনে ভেসে উঠল কৌশিকের সুদর্শন মুখ। তুবার চোখ তখনও হালকা ঘুমের রেশ। সেই রেশ নিয়েই তুবা হাই তুলতে তুলতে বলল, এত রাতে এখানে কেন? আপনি কিছু লাগবে? তোকে লাগবে, চল আমার সাথে। তুবা হকচাকালো, মৃদু চেঁচিয়ে উঠে বলল, এই মাঝরাতে কোথায় যাব? জাহান নামে। কোনো সমস্যা? আমি যেখানে নিয়ে যাব চুপচাপ যাবি, কোনো প্রশ্ন করবি না। তুবা ভয়ের তো চোখে চারিদিকে নজর বোলালো। এই মুহূর্তে বাড়ির একটা বিড়ালও জেগে নেই। মানুষ তো অনেক দূরের কথা, তাহলে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে ওকে? পায়ে পায়ে হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 10 পর একটা খোলা মাঠে এসে থামল কৌশিক। তুবা অবাক চোখে চারিদিকে নজর বোলালো। যতদূর নজর যায় শুধু সবুজের সমারোহ। আজকের আকাশটা বড্ড বেশি পরিষ্কার। সুবিশাল আকাশে থালার মতো বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিক জলজল করছে। কি স্নিগ্ধ চোখ ধাঁধানো সেই দৃশ্য। এই মাঝরাতেও সবকিছু স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। তুবা চারিদিকে নজর বোলালো, কৌতূহল নিয়ে বলল, এই মাঝরাতে আমরা কেন এখানে আসলাম কৌশিক ভাই? বউয়ের একটা ইচ্ছেও অপূর্ণ রয়ে গেছিল, সে অপূর্ণ ইচ্ছেও পূর্ণ করতে চাইছে। তুবার তৎক্ষণাৎ মনে পড়ে গেল সে রাতে কৌশিকের সাথে ঘুরতে বের হতে চেয়েছিল। এত ঝুট ঝামেলার মধ্যেও কৌশিক সেটা মনে রেখেছে। ভাবতে প্রশস্ত হাসল তুবা। পায়ের জুতো জোড়া খুলে সবুজ ঘাসে পা রাখল। সঙ্গে সঙ্গে অদ্ভুত এক শিহরণে চাঙ্গা হয়ে উঠল শরীর। তুবা আলতো করে কৌশিকের এক হাত ধরে বলল, চলুন, আপনার হাত ধরে ঘাসের উপর হাঁটবো। কৌশিক বাধা দিল না, বরং নিজের পায়ের জুতো জোড়া খুলে তুবার জুতোর পাশে রাখল। এরপর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলো গন্তব্যহীন পথে। হাঁটতে হাঁটতে নিচু কণ্ঠে বলল, আজ রাতটা তোর নামে লিখে দিয়েছে জান, সে সাথে এই সম্পূর্ণ আমিটাকেও। আজ তুই যা বলবি তাই করব, উইদাউট এনি কোয়েশ্চেন। তুবা আলতো হাসলো, দুই হাতে কৌশিকের পেশিবহুল বাহুটা জড়িয়ে ধরল। নিঃশব্দে খানিকক্ষণ হাঁটলো কাঁচা রাস্তা দিয়ে। পায়ের নিচে মাটি এবং দুর্বা ঘাসের শীতল ছোঁয়া। সঙ্গে সবচেয়ে প্রিয় মানুষ, সে এক দারুণ অনুভূতি।
বেশ কিছুক্ষণ ঘাসের উপর হাঁটাহাঁটি করে আবারও আগের জায়গায় ফিরে এলো দুজন। পরিষ্কার ঘাস দেখে সেখানে বিনা দ্বিধায় শটান হয়ে শুয়ে পড়ল তুবা। আজ সারা রাত এখানে শুয়ে শুয়ে চন্দ্রবিলাস করবে, সকালের আগে বাড়িমুখো হবে না। কৌশিকও কোনো বারণ করলো না, বরং তুবার সাথে তাল মিলিয়ে নিজেও ওর পাশাপাশি শুয়ে পড়ল। দুজনের নজর মাথার উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা রূপালী চাঁদের দিকে। চারিদিক শুনশান নিস্তব্ধ, দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। তুবা মুগ্ধ চোখে তাকিয়ে আছে চাঁদের পানে। এর আগেও সে বহুবার চাঁদ দেখেছে, কিন্তু আজ চাঁদের সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেছে। সেটা কি প্রিয় মানুষ পাশে আছে তাই হবে হয়তো? তুবার ভাবনার মাঝেই আচমকাই তুবার দিকে কাত ঘুরে শুল কৌশিক। এক হাতে মাথা উঁচু করে পূর্ণ দৃষ্টিতে তুবার দিকে তাকালো, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে আওড়ালো, এত মনোযোগ দিয়ে চাঁদকে কেন দেখছিস জান? আমার যে হিংসে হচ্ছে। দিন দিন একটু বেশি হিংসুক হয়ে যাচ্ছেন না? তো হবে না, আমাকে রেখে তুই চাঁদ দেখায় ব্যস্ত। এটা যে আমার জ্বলছে, তোর চোখ শুধু আমাকে দেখে মুগ্ধ হবে, অন্য কিছুতে মুগ্ধ হবে কেন? এ পর্যায়ে তুবা চাঁদের থেকে নজর সরিয়ে নিল। কৌশিকের পাশ ঘুরে সেও এক হাতে মাথা উঁচু করে শুলো। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো কৌশিকের চোখে। এই চোখে শুধু রাশি রাশি ভালোবাসায় দেখতে পায় তুবা, সেই সাথে আকাশ সমান মুগ্ধতা। কয়েক পল কেটে গেল নীরবতায়, কারো মুখে কোনো কথা নেই, শুধু একে অপরের চোখের গভীরতা মেপে চলেছে দুজন। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা কাটানোর পর কৌশিক প্রথম কথা তুলল। বিয়ের কথা বাসায় জানিয়ে দিয়ে যান। আচমকা কৌশিকের আহিন কথা শুনে চমকে উঠল তুবা, আতঙ্কিত কণ্ঠে বলল, এত তাড়া কেন? তোকে ছেড়ে থাকতে যে কষ্ট হচ্ছে। আপনার কাছেই তো আছি, একই বাড়িতে থাকি। কাছে থেকে হচ্ছে দূরে। আজকাল তোকে বুকে না নিলে ঘুম আসে না, বড্ড চালাচ্ছিস আমাকে। তুবা হাসলো, তবে মুখে কোনো জবাব দিল না, বরং মাথা থেকে হাত সরিয়ে আবারও সোজা হয়ে শুয়ে পড়ল। মাথার উপর ঠায় দাঁড়িয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, একটা গান শোনাবেন কৌশিক ভাই? ছোটবেলায় যেমন শোনাতেন। আপনার গলায় গান শুনতে খুব ইচ্ছে করছে। কৌশিক দ্বিমত পোষণ করলো না, কোনো রূপ বাহানাও দিল না। আজ রাতটা সেই তুবার নামে লিখে দিয়েছে। ওর ইশারায় কাঠের পুতুল হয়ে নাচতেও রাজি কৌশিক। সেই রেশ ধরেই নিজেও এবার দুই হাত মাথার নিচে রেখে সোজা হয়ে শুয়ে পড়ল। স্থির হয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে খালি গলায় গেয়ে উঠল, তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়ব না দুহাত কোনোদিন, হোক না যা হবার। গান গাইতে গাইতে এক পর্যায়ে ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিক। মুহূর্তে দৃষ্টি জোড়া শীতল হলো এক মনোরম দৃশ্যে। তুবা ঘুমিয়ে পড়েছে, চাঁদের আলোয় মায়াবী মুখটা থেকে আলাদা এক দ্যুতি ছড়াচ্ছে। এই মুখের মায়ায় বারবার আটকে যায় কৌশিক, ঘায়েল হয়ে ক্ষতবিক্ষত হয় হৃদয়। কৌশিক ঝুঁকে এলো ঘুমন্ত তুবার দিকে, দুজনের মাঝে ইঞ্চিখানিক দূরত্ব রেখে নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, যতদিন আমার দেহে প্রাণ আছে তোর হাত আমি ছাড়বো না জান, কোনো দিনটা। রাতের প্রায় শেষ ভাগ, অমানিসার কালো চাদরে ঢেকে আছে চারিধার। আকাশের বুকে ভেসে বেড়ানো এক টুকরো চাঁদ নিয়ন বাতির ন্যায় ধিকি ধিকি জ্বলছে। জ্যোৎস্নার স্নিগ্ধ আলো চিকন সুতোর মতো ছুটে সে লেপ্টে যাচ্ছে সারা অঙ্গে। প্রকৃতি বড়ই অদ্ভুত, মানুষের সৌন্দর্যকে কি নিদারুণভাবে উহুহু করে বাড়িয়ে দেয়। এই যেমন তুবার সৌন্দর্য আজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘুমন্ত তুবাকে সেই মাঝরাত থেকে নীরবে নির্ভীতে দেখে চলেছে কৌশিক। এই দেখা তৃষ্ণা যেন কোনো মতেই মিটছে না। রাত পেরিয়ে ভোর হতে চলল। পূর্ব দিগন্তে সূর্যের মিটিমিটি আলোর দেখা পাওয়া যাচ্ছে। হুট করে সূর্যের এক ফালি তীক্ষ্ণ আলো আছড়ে পড়ল তুবার মুখে। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল তুবার। পিটপিট করে চোখ মেলে তাকালো, চোখের কপাট মেলতেই দৃষ্টি সীমায় খোলা আকাশ দেখে ধরফরিয়ে উঠে বসল তুবা। মুহূর্তে মনে পড়ে গেল রাতের কথা। তুবা ডানে বামে তাকালো, তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো কৌশিকের সুদর্শন মুখ। কেমন মুগ্ধ চোখে চেয়ে আছে তুবার দিকে। সেই চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে তুবা চিন্তিত স্বরে বলল, সকাল হয়ে গেছে, আমাকে ডাকেননি কেন? ইচ্ছে করছিল না তাই। কৌশিকের গা ছাড়া জবাব। তুবার খানিকটা রাগ হলো, লাফিয়ে উঠে বলল, শুরু হয়ে গেল তেরা জবাব। সকাল হয়ে গেছে, বাড়িতে সবাই আমাদের খুঁজে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আজ ঢাকায় ফেরার কথা ভুলে গেছেন? তুবার কথার বিপরীতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। কি সুন্দর ঘুমন্ত তুবার মুখ দেখে মনটা ঠান্ডা করছিল সে। মেয়েটা জেগে ওঠায় কৌশিকের নীরব প্রেম নিবেদনে বাধা পড়ল। তার উপর
ওই মেয়ের অতিরিক্ত চিন্তা। কপালে 2-3টা ভাঁজ ফেলে হাত ঘড়িতে একবার নজর বোলালো কৌশিক। সময়টা দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স যান, সবে 5:30 বাজে, এত আগে কেউ ঘুম থেকে ওঠেনি। কৌশিকের সান্ত্বনা বাণীতে দুবার মন গলল না, মনের ভয়ও একটু কমল না, বরং তাড়াহুড়ো করে কৌশিকের হাত ধরে হাঁটা দিল বাড়ির পথে। দোতলা পুরনো বাড়িটা এখনো নিস্তব্ধতায় ঘেরা। শুনশান নীরবতায় বলে দিচ্ছে বাড়ির সদস্যরা সবাই এখনো ঘুমে বিভোর। দুবার কৌশিক যখন বাড়িতে ঢুকলো তখনও উঠোনে কারো পায়ের ছাপ পড়েনি। পুরো বাড়ি নিশ্চুপ দেখে বুকে হাত রেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল তুবা। কৌশিকের হাতটা ছেড়ে এক ছুটে চলে গেল নিজের ঘরে। দেখতে দেখতেই কেমন ছুটির ঘন্টা বেজে গেল। ভূঁইয়া পরিবারের গ্রামে থাকার মেয়াদ শেষ। এই 1 সপ্তাহ মনে রাখার মতো কিছু স্মৃতি সবাই গেঁথে নিয়েছে নিজেদের মস্তিষ্কে। বাকিটা জীবন এই 7 দিনের স্মৃতিচারণ করে কাটিয়ে দেওয়া যাবে। যথারীতি পুরো পরিবার সমেত ঢাকার উদ্দেশ্যে রওনা হলো সবাই। বিদায়ের সময় শামীমা বেগম অনেক কাঁদলেন। জামাল সাহেব আবারও নিজের এই পুরনো পৈতৃক বাড়িটার দেখাশোনার দায়িত্ব শামীমা বেগম ও তার স্বামীর কাঁধে তুলে দিয়ে বেরিয়ে পড়লেন। শেষবেলায় সিফাতকে কোথাও দেখা গেল না। শুধু আজ নয়, বিগত কয়েকদিন ধরে সিফাত নিজেকে লুকিয়ে রেখেছে। আজ যখন সবাই একে একে গাড়িতে চড়ে বিদায় নিল তখন সিফাত ছিল বাড়ির ছাদে। দূর থেকেই ভগ্ন হৃদয়ে একবার তুবাকে দেখে নিল। এই শেষবার, আর কোনো দিন সে ফিরে তাকাবে না তুবার দিকে। কি দরকার মরিচিকার পেছনে ঘোরার? দিন শেষে সে তো অদৃশ্য হয়ে নাগালের বাইরে চলে যাবে। তার চেয়ে থাকুক না কিছু অনুভূতি লুকিয়ে, শুধু অনুভবে ছুলেই হবে। সিফাতের আকাশ কুসুম ভাবনার মাঝে সায় সায় করে বেরিয়ে গেল বড় বড় গাড়ি দুটো। লম্বা রাস্তা পেরিয়ে ভূঁইয়া মঞ্জিলে যখন গাড়ি দুটো ঢুকলো তখন দুপুর পেরিয়ে বিকেল। আপন নীড়ে ফিরতে হৃদয়টা আনন্দে নেচে উঠল সবার। ক্লান্ত দেহ নিয়ে ছুটে গেল নিজেদের ঘরে। রাইমা আজ এ বাড়িতেই থেকে গেল, কাল সকালে বাড়ি ফিরে যাবে। আপাতত সে জায়গা করে নিল মৌমিতার ঘরে। দেহের ক্লান্তি মেটাতে পা বাড়ালো মৌমিতার সাথে। পরিচিত বিছানায় গায়ে এলিয়ে দিতেই ক্লান্ত দেহে আরও ক্লান্তি নেমে এলো সবার। অতঃপর এক প্রশান্তির ঘুম। লম্বা একটা ঘুম শেষে আড়মোড়া ভেঙে উঠে বসল তুবা। ঘুম ঘুম চোখে একবার দেওয়াল ঘড়িতে নজর বোলালো। সময়টা এখন সন্ধে 7টা। বেশ ভালোই ঘুম দিয়েছে। ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তুবা। 2 হাতে চোখ ডলতে ডলতে নিচের উদ্দেশ্যে পা বাড়ালো। পেটের ভেতর গুড়গুড় আওয়াজ করছে। মা চাচিদের রান্না হয়ে গেলে ঝটপট পেটে কিছু ঢুকিয়ে নিবে। ভাবনা মোতাবেক ঘরের বাইরে আসতেই আচমকা কারোর সাথে জোরে সোরে ধাক্কা খেলো তুবা। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল মেয়েটা। চোখ থেকে হাত সরাতেই দেখতে পেল রাইমার আগুন লাল মুখ। দেখে মনে হচ্ছে ইচ্ছে করে ধাক্কাটা মেরেছে। তুবা ভ্রুকুচকে বলল, আপনি আমায় ধাক্কা কেন দিলেন আপু? কৌশিক ভাইয়ের সাথে তোমার কি তুবা? তুবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে নিজের দিক থেকে প্রশ্নটা রাখলো রাইমা। তুবার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন? বলতে চাইছি তোমার আর কৌশিক ভাইয়ের মধ্যে কি চলে। আজ সকালে তোমরা দুজন একসাথে বাড়ি ফিরেছিলে, আমি সেটা নিজের চোখে দেখেছি। আমার প্রশ্ন হলো, এত ভোরে তোমরা দুজন কোথায় গিয়েছিলে? এই প্রশ্ন করার আপনি কে? কোন অধিকারে আপনি এই প্রশ্ন করছেন? কৌশিক ভাইয়ের হবু বউয়ের অধিকারে বলছি। তুমি হয়তো ভুলে গেছো, ফুপি নিজে আমাকে তার ছেলের জন্য পছন্দ করেছে। অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে গড়গড় করে কথাগুলো বলল রাইমা। তুবার বুকটা হঠাৎ করে কামড়ে ধরল। রাইমার মুখে কৌশিক ভাইয়ের হবু বউ কথাটা বড্ড বেশি বিশ্রী শোনালো। হুট করে কান্নারা দল বেঁধে চোখের সীমানা পেরিয়ে উপচে পড়তে চাইল। তবে রাইমার সামনে নিজেকে দুর্বল দেখালো না তুবা, বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে বলল, আসল মানুষ তো সম্মতি দিক, সে তো আপনাকে পাত্তাই দেয় না। তুবার আহেন খোঁচা মারা কথায় রাইমা বেশ অপমান বোধ করলো। তর্ক আগাতে কিছু বলবে তার আগেই তুবা ফের বলে উঠল, আপনি নিজের বাড়ি কবে ফিরবেন আপু? এই যে কারণে অকারণে ফুপির বাড়ি এসে পড়ে থাকেন, আপনার কি লজ্জা টজ্জা করে না? আসলে আমার বাড়িতে অযাচিত লোকের আনাগোনা আমার একদমই পছন্দ নয়। ভাবছি চাচুর সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। আত্মীয় স্বজন ঘুরতে আসবে আবার চলে যাবে, থেকে যাওয়া আবার কেমন অভদ্রতা। তুবার অকপটে করা চূড়ান্ত অপমানে কান দুটো গরম হয়ে গেল রাইমার। একবার আগুন ঝরা চোখে তুবার দিকে তাকিয়ে গটগট সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। তুবা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। রাইমা চলে যেতেই ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কোটর বেয়ে। একটা মানুষকে নিয়ে আর কত টানা হাঁচড়া হবে? তুবার মনের এই ভয় আর কতদিন তাড়া করে বেড়াবে ওকে? ভাবতেই চিকন অশ্রু কণাগুলো বৃহৎ আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে ঘুমে ঢুলতে ঢুলতে উপস্থিত হলো রিয়া।
তুবাকে এমন খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো। কি হয়েছে রে? তুবা জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপচাপ নীরবে অশ্রু বিসর্জন দিল। এরপর নাক টেনে চোখ মুছে বলল, এখানে একটু দাঁড়াও তো আপু, মা চাচিদের মধ্যে কেউ আসলে সিগন্যাল দেবে, আমি আসছি। বারান্দায় পাহারাদার দাঁড় করিয়ে রেখে তুবা হাঁটা দিল কৌশিকের ঘরের দিকে। তুবা যখন কৌশিকের ঘরে ঢুকলো তখন কৌশিক ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। নির্ঘুম চোখ দুটো লালচে বর্ণ ধারণ করেছে। ক্লান্ত পরিশ্রান্ত দেহেও ছেলেটা কাজ নিয়ে ব্যস্ত। খাটের সাথে হেলান দিয়ে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছে। বাড়ি ফেরার পর থেকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে ছেলেটা। ঠিক এমন সময় দরজার সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ ল্যাপটপের স্ক্রিনে রেখেই বলল, কিছু লাগবে? তুবা কোনো জবাব দিল না। মুখ ভার করে সেখানেই দাঁড়িয়ে রইল। সামনে থেকে কোনো জবাব না পেয়ে চলন্ত হাতের গতিবিধি থামিয়ে দিল কৌশিক। চশমার ফাঁক গলিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো সামনে। তাকাতেই দুবার ভারাক্রান্ত শুকনো মুখ দেখে কৌশিকের সমতল কপালে কয়েকটা ভাঁজ পড়ল। কৌশিক ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুবা তবুও জবাব দিল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল কৌশিকের চোখের দিকে। কয়েক সেকেন্ড কেটে গেল পিনপত নীরবতায়। তুবার মুখ দেখে ওর মনের অবস্থা কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। সঙ্গে সঙ্গে ল্যাপটপটা পায়ের ওপর থেকে সরিয়ে পাশে রেখে দিল। চোখের চশমা খুলে ল্যাপটপের ওপর রাখলো। এরপর পেশিবহুল 2 হাত ছড়িয়ে ডাকলো। কাছে আয়। তুবার সময় নিল না, এক প্রকার দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের ওপর। কৌশিকের কোমরে 2 পাশে পা ছড়িয়ে দিয়ে সামনে থেকে কোলে বসে পড়ল। 2 হাত ঘাড়ে পেঁচিয়ে ধরে মুখ লুকালো কৌশিকের গলায়। শরীরটা কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল কৌশিক। 2 হাতে দৃঢ় আলিঙ্গনে নিজের সাথে মিশিয়ে নিল তুবাকে। প্রিয় মানুষের আদরের স্পর্শে আবেগী হয়ে পড়ল তুবা। মুখটা কৌশিকের গলার ভাঁজে শক্ত করে ডুবিয়ে দিল। অভিমানী স্বরে মিনমিন করে বলল, আপনাকে পাওয়া এত কঠিন কেন কৌশিক ভাই? কঠিন কোথায় যান? আমি তো সহজে তোর কাছে ধরা দিয়েছে। তবে আমি যে সহজে পাচ্ছি না, আমার পথেই কেন এত এত কাটা? কৌশিক থমকালো একটু। তুবার অভিমানী কণ্ঠে বুকটা মুচড়ে উঠল যেন। এক অদৃশ্য সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। কৌশিক কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে জান? কেউ কিছু বলেছে? এত আদুরে প্রশ্নে দুবার এবার আরো বেশি কান্না পেল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আপনার আশেপাশে এত শিয়াল শকুন কেন বলুন তো? সুযোগ পেলেই আপনাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। নিতে তো পারেনি। যদি পেরে যায় তখন? কোনোদিন পারবে না। কি গ্যারান্টি আছে? তর্কের এই পর্যায়ে কৌশিকের বুক চিরে হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিজেকে কাগজে কলমে তোর নামে লিখে দিয়েছি আমি। সাথে একসময় এই ভার্জিন দেহটাও তোর কাছে ছবি দিয়েছে। আমার প্রথম ভার্জিনিটি হরণ করেছিস তুই। আমার আমির ওপরে আমার কোনো অধিকার নেই। আমার স্থাবর অস্থাবর সবকিছুর মালকিন তুই। আর কি চাই বল? তুই যা চাইবি আমি সেটাই করতে প্রস্তুত। আপনি বরং আমাকে নিজের ভেতর ঢুকিয়ে নিন। একটা দেহে 2টো প্রাণ থাকবে, আমি চিন্তামুক্ত হব। কৌশিক হাসলো। ধীরে ধীরে হাসি চওড়া হলো। তুবাকে আরো একটু টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ঘন কালো চুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, উপায় থাকলে সেটাও করতাম জান, কিন্তু এই ক্ষেত্রে আমি যে নিরুপায়। বাহানা দিচ্ছেন? কৌশিক বিপরীতে জবাব দিতে পারল না। কথোপকথনে ঠিক এমন মুহূর্তে রিয়ার দম ফাটা কাশির আওয়াজে কান জ্বালাপালা হয়ে গেল। মনে হচ্ছে কাশতে কাশতে যক্ষারোগীর ট্যাগ নিজের নামের পাশে বসিয়ে তবেই থামবে। রিয়ার আওয়াজ কানে আসতে কৌশিকের কোল থেকে লাফিয়ে উঠে পড়ল তুবা। দুজনের মধ্যে বেশ খানিকটা দূরত্ব রেখে বসলো। ফিসফিস করে বলল, কেউ আসছে। বলতে বলতে ঘরে আগমন ঘটল কনক চাপা বেগমের। তিনি আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলেন। ছেলেকে ডেকে বললেন, কৌশিক, খেতে চল তো আব্বা। বলতে বলতে তার নজর পড়ল তুবার ওপর। মেয়েটা কেমন বোকার মতো হাসি হাসি মুখ করে আছে। তুবাকে দেখে কনক চাপা বেগম বললেন, তুই এখানে? তোকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ময়না তোকে ডাকছে, জলদি নিচে যা। তুবা তড়িঘড়ি করে নামলো। নিজের পক্ষে এক লাইন মিথ্যে যুক্তি দাঁড় করিয়ে বলল, আসলে বড় মা, একটা পড়ায় একটু আটকে গিয়েছিলাম, তাই তোমার ছেলের কাছে বুঝতে এসেছিলাম। আমি এক্ষুনি নিচে যাচ্ছি। ডাহা এক মিথ্যে কথা বলে দিল ভৌদৌড়। কনক চাপা বেগম চিন্তিত স্বরে বললেন, আরে আস্তে, পড়ে যাবি তো। বলতে বলতে তিনিও ছুটলেন তুবার পেছনে। কৌশিক শান্ত চোখে তাকিয়ে দেখলো শুধু। ঘরটা ফাঁকা হতেই নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক এমন সময় নজর পড়ল বালিশের পাশে জর্জেটের একটা ওড়না সেখানে অবলীলায় পড়ে আছে। বেখেয়ালি কখন যে ওড়নাটা গায়ের থেকে পড়ে গেছে মেয়েটা খেয়ালই করেনি বোধ হয়।
কৌশিক ঝুঁকে ওনাটা তুলে নিল, এরপর সুন্দর করে সেটা হাতে পেঁচিয়ে নিল। কয়েক সেকেন্ড ওনাটার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পা বাড়ালো ঘরের বাইরে। ভুয়া মঞ্জিলে বিরাজ করছে থমথমে আবহাওয়া। খাওয়ার টেবিলে থমথমে মুখে বসে আছেন জামাল সাহেব। পুরো পরিবারের মধ্যে এই একজনের চেহারাতেই গুমুট ভাব, বাকিরা সবাই বেশ স্বাভাবিক ভঙ্গি দেখিয়ে চলেছে। বাড়ির কর্তারা খাওয়ার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছেন। জামাল সাহেব গম্ভীর মুখে শুধু হা ধরে যাচ্ছেন। কথায় কথায় উঠল মৌমিতার বিয়ের প্রসঙ্গ। হুট করে আলাপচারিতা নিজের বিয়ের দিকে ঘুরে যেতেই ভয় ভয় চোখে কৌশিকের দিকে তাকালো মৌমিতা। এক অদ্ভুত কানেকশন আছে দুই ভাই বোনের মধ্যে। এই যেমন কৌশিক না তাকাতেই বুঝে গেল বোন তার করুণ চাহনি নিক্ষেপ করেছে। ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মৌমিতার দিকে তাকালো কৌশিক। দুই ভাই বোনের চোখাচোখি হতে কৌশিক চোখের ইশারায় বোনকে আশ্বস্ত করলো। বিনা বাক্যে জানান দিল। সেই বাক্যবিহীন চোখের ভাষা বুঝে গেল মৌমিতা। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে খেয়ে গেল। জামাল সাহেব মেয়েকে রেখে ছেলেকে চেপে ধরলেন। কৌশিকের পছন্দ করা ডাক্তার পাত্রের বিষয়ে একে একে হাজারো প্রশ্নের দোকান খুলে বসলেন। এই যেমন ছেলে থাকে কোথায়, কোন হসপিটালের ডক্টর, ফ্যামিলিতে কে কে আছে, ইত্যাদি ইত্যাদি। কৌশিকও বেশ ধৈর্য নিয়ে একে একে জবাব দিয়ে যাচ্ছে। বোনের বিষয়ে কোনো রাগারাগি নয়। আপাতত মৌমিতাই কৌশিকের চিন্তার ঊর্ধ্বে। খাওয়ার এক পর্যায়ে কৌশিকের পাশে বসা তুবা একবার আর চোখে বাপচাচাদের পরখ করে নিল। সবার নজর যা যার প্লেটে দেখে সুযোগ বুঝে নিজের পাতের ইলিশের টুকরোটা কৌশিকের পাতে তুলে দিল। কথা বলতে বলতে এক ফাঁকে প্লেটে নজর দিল কৌশিক। এরপর স্বাভাবিক ভঙ্গিতেই খাওয়া রেখে মাছের কাঁটা বাছতে শুরু করলো। এ বাড়িতে এটা নতুন কিছু নয়, কোনো মাছেরই কাঁটা বাছতে পারে না তোবা। নিজে বেছে খেতে গেলে গলায় কাঁটা বিধিয়ে হসপিটালে দৌড়াতে হয়। এজন্য সবসময় নিজের ভাগের মাছটা বাপচাচাদের কারো পাতে অথবা কৌশিক মৌমিতার পাতে তুলে দেয় তোবা। মা চাচিদের ভরসা নেই, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। রিয়া আর নীরবকে তো আরও বিশ্বাস করতে পারে না। তোবার সবচেয়ে বেশি ভরসার জায়গা নিজের বাবা আর কৌশিক ভাই। মাঝে মাঝে বড় চাচুকেও ভরসা করে, তবে তাকে বেশি জ্বালানোর সুযোগ হয় না তোবার। তবে এ বাড়িতে বিষয়টা খুবই স্বাভাবিক হলেও স্বাভাবিকভাবে নিতে পারল না রাইমা। খাওয়া বাদ দিয়ে প্লেটে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে দেখলো শুধু। সন্ধেই তোবার করা অপমান সইতে না পেরে চলে যেতে চেয়েছিল এ বাড়ি থেকে, কিন্তু কনক চাপা বেগম ওকে আটকে দিয়েছেন। তোবা আর কৌশিকের এত খাতির কিছুতেই হজম হলো না রাইমার। প্লেটে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বাম হাতে ওনার কোনা মুঠো করে ধরল। দাঁত কিড়মিড় করে মনে মনে বলল, কাল শুধু কলেজে যাই তো বা, তোমাকে আমি দেখে নেব। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে বিয়ের আলাপচারিতাও শেষ হলো। আগামীকাল সন্ধ্যায় রাতুলকে তার পরিবার সমেত আসতে বললেন জামাল সাহেব। কৌশিক মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এবার সবকিছু সামাল দিতে পারলেই হলো, তাহলেই চিন্তামুক্ত। নিশুতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। এই মুহূর্তে পুরো শহর ঘুমে বিভোর। দূর থেকে শুধু দুই একটা গাড়ির হর্নের আওয়াজ কানে আসছে। সেকেন্ডের ব্যবধানে শব্দটা আবারও মিলিয়ে যাচ্ছে। ল্যাপটপে খটখট শব্দে কিছু টাইপ করে এন্টার চাপল কৌশিক। কাজ শেষ। অবশেষে চাপমুক্ত হতেই মাথা উঁচিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মাথার উপর সিলিং ফ্যানটা পাগলের মতো ঘুরছে। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত ঘড়িতে সময় দেখে নিল কৌশিক। রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। গত কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে ছেলেটা। এমার্জেন্সি কাজটা সাবমিট করতে হলো বিধায় এত খাটুনি। তবে এবার আর শরীরে পোষাচ্ছে না, বড্ড বেশি ক্লান্ত লাগছে। চোখ ভর্তি ঘুম, অথচ বুকটা খালি। মনে হচ্ছে কি যেন নেই। ভাবতে ভাবতে মনে পড়লো ওর হৃৎপিণ্ডটাই তো নেই সাথে। ভাবতেই লম্বা এক ক্লান্তির নিঃশ্বাস ছাড়ল কৌশিক। ল্যাপটপটা বন্ধ করে দুর্বল পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। বারান্দাতে আসতেই আচমকা মুখোমুখি হলো মৌমিতার। মৌমিতা রাতুলের সাথে ফোনে কথা বলছিল। হুট করে সামনে কৌশিককে দেখে কথা থামিয়ে দিল মৌমিতা। কৌশিক শান্ত চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, এরপর বিদ্রুপ সুরে বলল, নিজে তো একটা আমড়া কাঠের ঠেকে, কোনো কাজের নয়, কিন্তু ফোনের অপর পাশে মানুষটার তো কাজ আছে। সারাদিন হসপিটালে কামলা কাটবে আর রাতভর তোর পেছনে বেহুদের সময় নষ্ট করবে। ছেলেটাকে এবার নিস্তার দিয়ে ছুড়াইল। এ পর্যায়ে মৌমিতা খেপে গেল। খট করে ফোনটা কেটে নিচু স্বরে শাসিয়ে বলল, একদম আমাকে অপমান করবি না। নিজেকে খুব কাজের মনে করিস। সবচেয়ে বড় অপদার্থ তো তুই। আমি পদার্থ না অপদার্থ সেটা তোর ভেবে কাজ নেই। আমি চাইলে 1 বছরের মাথায় তোকে ফুফু বানিয়ে দিতে পারবো।
দেখতে চাস? চাই না, দয়া করে বাচ্চা মেয়েটার উপর আর জুলুম করিস না, ও ছোট। সেটা আমি বুঝে নেব। কৌশিকের তেরা জবাব মৌমিতার রাগ তরতর করে বাড়ল। জানে এই ছেলেকে কিছু বলে লাভ নেই, ও করবে সেটাই যেটা ওর মন চাইবে। তাই আর কথা বাড়ালো না মৌমিতা, শুধু আঙ্গুল তুলে ঝাড়ি মেরে বলল, এই তুই যা তো, নিজের চরকায় তেল দে। সেটাই দিতে চাচ্ছে, লাগলে বলিস। মানে পরামর্শ। তোর থেকে আমার অভিজ্ঞতা আবার বেশি। বাঁকা হেসে কথাগুলো বলেই গটগট পায়ে তোমার ঘরের দিকে চলে গেল কৌশিক। পকেট থেকে চাবি বের করে লক খুলে সোজা ঢুকে পড়ল ঘরে। দরজা আটকাতে গিয়েও কিছু একটা ভেবে মাথা বের করলো। 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, ওই হাতে বাইরে তো আছিস, একটু দারুণের দায়িত্ব পালন কর। কেউ আসলে আমাকে ফোন দিবি, ওকে? এটুকু বলে মৌমিতার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল। চোখ মুখ অন্ধকার করে বিড়বিড় করলো মৌমিতা। একটা অসভ্য বাদর। এক দফা ঝগড়া শেষে তুবার খাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো কৌশিক। সঙ্গে সঙ্গে চোখ দুটো স্থির হয়ে গেল। হৃৎপিণ্ডে ধুকপুকানি কয়েকশো গুণ বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে হচ্ছে জনম জনম ধরে গলায় 1 ফোঁটা পানি পড়েনি। ফাঁকা ঢোক গিলে শুকনো গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা চালালো কৌশিক, কিন্তু কোনো লাভ হলো না। খাটের দিকে দৃষ্টি স্থির রেখে পায়ে পায়ে এগিয়ে গেল। তুবা তখনও গভীর ঘুমে বিভোর। স্কার্ট পরে ঘুমানোর ফলে ফর্সা পা দুটো হাঁটু পর্যন্ত উন্মুক্ত হয়ে আছে। পরনের টি শার্টও নড়াচড়ায় বেশ খানিকটা সরে গেছে, যার ফলস্বরূপ তুবার মাখনের মতো কোমল উদর সম্পূর্ণ দেখা যাচ্ছে। ওই বাঁকানো নরম কোমল উদরে শক্তভাবে চোখ আটকে গেল কৌশিকের। বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল। বিড়বিড় করে আওড়ালো, এসে কি ভুল করলাম নাকি? এখন কি করব? মধ্যরাতে এমন মাতাল করা দৃশ্য পাগল করে দিচ্ছে কৌশিককে। বেহায়া মন বারবার বলছে, একবার ছুঁয়ে দেখ, তোরও দেবো, তোর অধিকার আছে। মনের উস্কানির কাছে পরাজিত হয়ে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল কৌশিক। আলতো করে ছুতেই শুকনো গলা আরো শুকিয়ে এলো। এক পর্যায়ে তুবার ঘুমটা পাতলা হয়ে এলো। গলার কাছে গরম নিঃশ্বাস পড়ায় ঘুমের মধ্যে হাঁসফাঁস করে উঠল। মনে হচ্ছে ওর দেহ জুড়ে কোনো শক্ত হাতের বিচরণ চলছে, সেই সাথে দেহের ওপর ভারী কিছু অনুভব হচ্ছে। অনুভূতিটা গাঢ় হতেই ফট করে চোখ মেলে চাইল তোবা। উঠতে গিয়ে কারোর বাহুবন্ধনে বাধা পড়ল। দেখতে পেল একটা পরিচিত হাত ওর উদর জুড়ে খেলা করছে। মানুষটা কে সেটা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না তোবার, বরং মুখ না দেখেই ঘুম ঘুম কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে কেন? শরীরে এনার্জি পাচ্ছে না জান, একটু চার্জ করতে এলাম। তোবার প্রশ্নের বিপরীতে ফিসফিস করে জবাব দিল কৌশিক। তখনও তোবার গলদেশ জুড়ে চলছিল কৌশিকের ঠোঁটের বিচরণ। দুজন এত কাছাকাছি আসায় তোবার দেহটা অসাড় হয়ে এলো। ঘুমের বাকি যেটুকু রেশ চোখে মুখে ছিল সেটুকু উড়ে গেল। তোবা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হয়েছে তো, এবার ঘরে যান। সম্ভব নয়। কিন্তু কেন? এসেছিলাম ক্লান্ত দেহে একটু এনার্জি নিতে, কিন্তু ঘরে ঢুকতেই তুই আমাকে পাগল করে দিয়েছিস। এখন আমার পুরোটা চাই। কৌশিকের কথার মানে বুঝতে পেরে আটকে উঠল তোবা। মনে পড়ে গেল গতবার ঘনিষ্ঠ হওয়ার কথা। সেই দিনের স্মৃতিচারণ করতে অজানা ভয়ে বুক কেঁপে উঠল তোবার। বাঁচার তাগিদে থেমে থেমে বলল, এখন না, কাল স্কুল আছে আমার, অনেকদিন স্কুলে যাই না। তো তো মানে ঘুম না হলে আমি ক্লাসে মনোযোগ দেব কি করে? ক্লাসে আমার ঘুম পাবে না। দরকার নেই স্কুলে যাওয়ার, আর একদিন মিস দেবে। অসম্ভব। মৃদুস্বরে চেঁচিয়ে উঠল তোবা। এই পর্যায়ে তোবার গলদেশ থেকে মুখ তুলল কৌশিক। তোবার চোখের দিকে গভীর চোখে তাকালো, কাতর কণ্ঠে বলল, প্লিজ যান, 2 রাত নির্ঘুম কাটিয়েছে, শরীরটা মারাত্মক ক্লান্ত। তুমি ছাড়া আমি কোথায় এনার্জি পাই না। তোবা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এই আকুতিকে কিভাবে দূরে ঠেলে দেবে মেয়েটা? এত কঠিন তো তোবা নয়। এক বুক সংশয় নিয়ে কৌশিকের চোখে চোখ রাখল তোবা। কয়েক সেকেন্ড চোখে চোখে কথা আদান প্রদান হলো। কৌশিক মুহূর্তেই পড়ে নিল তোবার চোখের ভাষা। এরপর ঠোঁট কামড়ে বলল, ভয় নিয়ে যান, তোকে ব্যথা দেব না, আমি যথাসম্ভব সংযত থাকবো। কৌশিকের সান্ত্বনা বাণী মনে গেঁথে গেল তোবার। ভেতর থেকে ভয় ডর সব নিমিষেই উধাও হয়ে গেল। তোবা 2 হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরল। নিজ উদ্যোগে পুরো ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। সাড়া পেয়ে খুশি হলো কৌশিক, মেতে উঠল পরম উন্মাদনায়। আদরে আদরে ভরিয়ে দিল তোবার ছোট্ট দেহ। নারী দেহের প্রতিটি বাঁক ছুঁয়ে ছুঁয়ে অনুভব করল। কৌশিকের পাগলামিতে দিশেহারা তোবা অস্থির হয়ে উঠল ভীষণ।
চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তপ্ত নোনা জল। অত্যাধিক সুখে পাগল প্রায় অবস্থা। শেষ মুহূর্তে শোনা গেল কৌশিকের আকুল ভরা কাতর কণ্ঠ। তুই আমার আরাম জান, তোর মাঝে আমি এক পৃথিবী সমান আরাম খুঁজে পাই। এত সুখ কেন দিস বলতো? এই সুখের নেশে আমি যে বেহায় হয়ে যাচ্ছে, একদিন হয়তো পাগল হয়ে যাব। তোবা চোখ তুলে তাকাতে পারল না। ভীষণ লজ্জা লাগছে। এত কিছুর পরেও মেয়েটা লজ্জা ভাঙেনি। তোবা নজর লুকিয়ে মিনমিন করে বলল, তাতে কি? আপনি পাগল হলেও আমার, সুস্থ হলেও আমার। তোবার জবাবে কৌশিক বেজায় সন্তুষ্ট হলো। সেই সন্তুষ্টির ঝলক হাসির মাধ্যমে ছড়িয়ে পড়ল চোখে মুখে। তোবার কানের কাছে মুখ নামিয়ে অত্যন্ত নিচু কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, তুই কিন্তু অনেক টেস্টি আছিস জান। লাইক আ টেস্টি ডেজার্ট, আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট। কৌশিকের আহেন লাগাম ছাড়া কথায় কান গরম হয়ে উঠল দুবার। ফর্সা নাকের ডগা লালচে রং ধারণ করলো। অত্যাধিক লজ্জায় হাঁসফাঁস করে উঠল। লজ্জা থেকে বাঁচতে কৌশিকের গলাতেই মুখ ডুবিয়ে দিল। আজ সকাল থেকে আবহাওয়া বেজায় গরম। ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বোধ হয় সূর্য মহাশয় বেজায় ক্ষেপে আছে। অকারণে রাগ ঝাড়ছে পৃথিবীবাসীদের ওপর। রাগের উত্তাপে ঝলসে দিচ্ছে মানবদেহ। ঘামে ভেজা মুখটা রুমাল দিয়ে মুছে সেটা আবার ব্যাগে রাখলো তোবা। গলার কাছটা ঘামে ভিজে চিপচিপে হয়ে আছে। নীল সাদা রঙের স্কুল ইউনিফর্মটাও ঘামে ভিজে শরীরের সাথে লেপটে গেছে। ক্লাসরুমে ফ্যানের নিচে বসেও শান্তি পাচ্ছে না। কেমন হাঁসফাঁস লাগছে। ভাগ্যিস ক্লাসে এখনো টিচার আসেনি, না হলে পড়ায় মনোযোগ দিত কিভাবে। তোবাকে এমন মোছামুছরি করতে দেখে পানির বোতলে মুখ খুলে এগিয়ে দিল রিমি। নিজেও টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, পানি খা, ভালো লাগবে। তোবা জবাব দিল না। রিমির হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরো বোতলের পানি পেটে চালান করে দিল। এরপর বোতলটা রিমিকে এগিয়ে দিয়ে বলল, এত ব্যবসা গরম কেন বলো তো? বৃষ্টি আসবে নাকি? হতেই পারে, কাল রাতে আবহাওয়ার খবর দেখলাম, টানা 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার কথা। তোবার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। এমনিতেই বেশ অনেক দিন স্কুল মিস দিয়ে ফেলেছে। এখন বৃষ্টি বাদল শুরু হলে আবারও মিস দেওয়া লাগবে। সামনে পরীক্ষা। এভাবে ফাঁকিবাজি করলে রেজাল্টের বড়সড় একটা রসগোল্লা পাবে। এরপর ওর মা বাঁশবাগান থেকে চিকন কঞ্চি কেটে এনে পিঠের ওপর ভাঙবে। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তোবার। ঠিক এমন সময় সেখানে আগমন ঘটল নীরবের। হাতে 3টে টাইগারের ক্যান। দেখে বোঝা যাচ্ছে মাত্রই ফ্রিজ থেকে বের করে আনা। লম্বা লম্বা পায়ে সোজা তুবার পাশে দাঁড়িয়ে 2টো ক্যান বেঞ্চের উপর রাখলো নীরব। এরপর একটা ক্যান রিমির দিকে ঠেলে দিয়ে অন্যটার মুখ খুলে তুবার সামনে ধরলো। তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে একবার তাকিয়ে ওর মাথায় আলতো করে হাত রাখলো নীরব। চিন্তিত স্বরে প্রশ্ন করলো, ঠিক আছিস তুই? খুব গরম লাগছে। নীরবের কপালে 2-3টা চিন্তার ভাঁজ পড়ল। দুজন ভাই বোনের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়। হিসেব করলে নীরব গুনে গুনে তুবার চাইতে 7 মাসের বড়। তবে দিন মাস যতই হোক, ভাইয়ের দায়িত্ব সব সময় বেশি। এই যেমন এই মুহূর্তে বোনের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ছেলেটার। ভাবতে ভাবতে নীরব আর চোখে তাকালো রিমির দিকে। মেয়েটার অবস্থাও করুন। ফর্সা 2 গাল লাল হয়ে গেছে। নীরব হুট করেই তুবার হাত ধরে বলল, চল লাইব্রেরিতে যাই, আজ ক্লাস করব না। এখানে থাকলে তোর মাথার ব্যথা শুরু হয়ে যাবে। নীরবের প্রস্তাবের বিপরীতে ছোট ছোট চোখে তাকালো তোবা। কিছু বলতে যাবে তার আগেই ওর মুখের কথা কেড়ে নিয়ে রিমি বলল, হাদারাম, সামনে পরীক্ষা, ক্লাস মিস দিলে পরীক্ষায় ডাব্বা পাবো আমরা। তোর মাথা যে পুরো ফাঁকা সেটা আবারও প্রমাণ করলি। নোট নিয়ে নেব বন্ধু থেকে, এবার চল। রিমি গো ধরে বসে রইল। নীরবের ওপর থেকে রাগ এখনো কমেনি ওর। সেই রাগের রেশ ধরে জেদি কণ্ঠে বলল, যাব না, তুই যা। রাগে চোয়াল জোড়া শক্ত হয়ে গেল নীরবের। শক্ত চোখে তাকালো রিমির দিকে। তোবার শুধু দুজনকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কাহিনী বুঝতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। রিমির হাত টেনে ধরে যেতে যেতে বলল, গরমে আমার মাথা ধরে গেছে, চল তো একটু হাওয়া খেয়ে আসি। তোবার টানাটানিতে অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো রিমির। তবে যাওয়ার পূর্বে ঘাড় ঘুরিয়ে রবিনকে ডেকে বলল, আজকের ক্লাসের নোটটা দিও তো রবিন, আমি বাইরে আছি। বিপরীতে রবিন হেসে মাথা দোলালো। তোবা দেরি করলো না। এক প্রকার টানতে টানতে রিমিকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। পেছনে 2 হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়েছিল নীরব। অত্যাধিক রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। মাথায় 2 পাশ দিয়ে চুয়ে চুয়ে ঘাম ঝরছে। এক পলক রবিনের দিকে শক্ত চোখে তাকিয়ে হনহন করে হাঁটা দিল লাইব্রেরির দিকে। ক্লাস টাইম হওয়ায় পুরো লাইব্রেরি এখন ফাঁকা।
তাছাড়া এটাই শেষ ক্লাস, এরপর স্কুল ছুটি হয়ে যাবে। পুরো লাইব্রেরি ফাঁকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তুবা। দৌড়ে চলে গেল খোলা জানালার দিকে। দক্ষিণ দিকের বিশাল বড় জানালার কাছে দাঁড়াতেই এক মুঠো শীতল হাওয়া শরীরে আছড়ে পড়ল। প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল তোবা। এই লাইব্রেরি রুমটাকে নিজের ছায়ায় আবৃত করে রেখেছে একটা কৃষ্ণচূড়া গাছ। গাছটা বহু বছরের পুরনো, ডালপালা শাখা প্রশাখা বেশি হওয়ায় বেশ খানিকটা জায়গা জুড়ে ছায়া পড়ে। বর্তমানে গাছটা টকটকে লাল রঙের ফুলে সেজে আছে। তুবার খুব পছন্দ কৃষ্ণচূড়া ফুল। ফুলে সজ্জিত গাছের দিকে তাকালে মুগ্ধ হয়ে যায়। এই যেমন এখন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এ খেয়ালে কখন যে কাঁধের ব্যাগটা টেবিলের কোনায় ফেলে দিয়েছে সেটাও খেয়াল করেনি। চোখ ধাঁধানো ও রক্তলাল কৃষ্ণচূড়া বরাবরই তোবার মনোযোগ কাড়ে। এরই মাঝে রিমি একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলো, আজ কৌশিক ভাই আসবে তোকে নিতে? তুবার ধ্যান ভাঙল, তবে নজর সরালো না। গাছ ভর্তি লাল ফুলগুলোর দিকে তাকিয়ে জবাব দিল, আজ বোধহয় আসতে পারবে না। সকালে খুব গোছগাছ করে বেরিয়েছে, বলো জরুরি কোনো কাজ আছে। তবে কি কাজ সেটা বলেনি। মানে আজ সে ভার্সিটিতে যায়নি? না। তাহলে ফিরতে নিশ্চয়ই দেরি হবে। হয়তো। এ পর্যায়ে লাফিয়ে উঠল রিমি। তড়িঘড়ি করে হাতের বইটা টেবিলে রেখে চেঁচিয়ে উঠল, তাহলে চল ঘুরতে যাই, শুধু তুই আর আমি, খুব মজা হবে। তুবা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঘাড় ঘুরিয়ে রিমির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই গরমে ফ্যানের বাতাসেও টিকতে পারছি না, এখন বাইরে গেলে বেগুন পোড়া হয়ে বাড়ি ফিরতে হবে। কথা বলার এক পর্যায়ে আচমকা তুবা নিচের পেটে সামান্য ব্যথা অনুভব করলো। সঙ্গে সঙ্গে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। যেতে যেতে বলল, একটু দাঁড়াতো, আসছি আমি। রিমি জবাব দিল না। হয়তো না বলতে কারণটা বুঝে গেছে, তাই চুপচাপ বেঞ্চে বসে বইটা পড়তে শুরু করলো। সেকেন্ডের ব্যবধানে আচমকা সেখানে হাজির হলো নীরব। রিমির হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল একদিকে। হঠাৎ নীরবের আহিন কাণ্ডে হকচকিয়ে উঠে দাঁড়ালো রিমি। অবাক হয়ে তাকাতেই দৃষ্টিগোচর হলো নীরবের আগুন লাল মুখ। রিমির রাগ হলো। রাগে দাঁত খিঁচে মৃদু চেঁচিয়ে উঠল, এসব কি ধরনের অসভ্যতা নীরব? নীরব হুট করে রিমির গাল চেপে ধরল, একদম শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। অত্যাধিক রাগে গর্জে উঠে বলল, রবিনের সাথে কি তোর? হ্যাঁ, রবিনের সাথে কি? কি সব আলতু ফালতু প্রশ্ন? এটা আমার উত্তর নয়। নীরবের দফায় দফায় ধমকে রাগ বাড়ল রিমির। এক ঝাড়ি মেরে নীরবের হাত সরিয়ে দিয়ে বলল, এমন কেন করছিস তুই? আমার জবাব চাই রিমি। বেশ, শোন তবে, তোর সাথে আমার যা রবিনের সাথেও তাই। জবাব পেয়েছিস? ধীরে ধীরে নীরবের চোয়াল লোহার মতো শক্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড রিমির দিকে শক্ত চোখে তাকিয়ে রইল। এরপর আচমকাই রিমিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে ওষ্ঠপুট নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ নীরবের আহেন আচরণে ভরকে গেল রিমি। থমকে গেল হৃদস্পন্দন, অসাড় হয়ে আসলো পা দুটো। মস্তিষ্কের প্রতিটি নিউরন জ্বলে উঠল। রিমি সজোরে ধাক্কা দিল নীরবের বুক বরাবর, কিন্তু এক চুলও নড়াতে পারল না। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল রিমি। শেষে কোনো উপায় না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রিমির কান্নার আওয়াজ কানে আসতেই হুট করে ওকে ছেড়ে দিল নীরব। এক আঙ্গুলে ঠোঁট মুছতে মুছতে বলল, ভবিষ্যতে তিরিং বিরিং করার আগে আজকের দিনটা মনে করবি, তাহলে মনে পড়ে যাবে আমি তোর কি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই হনহন করে বাইরের দিকে হাঁটা দিল নীরব। রিমি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। এরপর দুই হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। রাগে দুঃখে ঘৃণায় শরীর জ্বলে গেল। রিমি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। লম্বা বারান্দায় আসতেই মুখোমুখি হলো রাইমার। রাইমা ছোট্ট একটা প্লাস্টিকের পাখা দিয়ে বাতাস করছিল। চোখে মুখে চমৎকার হাসি। রিমিকে এমন কাঁদতে কাঁদতে দৌড়াতে দেখে প্রশ্ন করলো, আরে রিমি, তুমি কাঁদছো কেন? রিমি জবাব দিল না। হাতের তালু দিয়ে চোখ মুছে ছুটে বেরিয়ে গেল। এর মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তোবা। তবে বাইরে এসে পুরো লাইব্রেরি ফাঁকা দেখে বেশ অবাক হলো। রিমিকে খুঁজতে খুঁজতে দরজার কাছে আসতেই দেখা হলো 40 ঊর্ধ্ব বয়সী একজনের সাথে। তিনি এই স্কুলের লাইব্রেরিয়ান। পারিবারিক সূত্রে তুবাকে বেশ ভালো করেই চিনেন তিনি। তিনি দরজার সামনে তুবাকে দেখে বলে উঠলেন,